নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। কর্তব্যরত চিকিৎসককে মারধর বিডিওর। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো বাস পরিষেবা। বুদ্ধবাবুর স্মৃতি আগলে জল শহর। পাম্পিং পরিষেবার উদ্বোধন। আজ বিশ্ব আদিবাসী দিবস। রাজ্য রাজনীতিতে নক্ষত্র পতন। আসছে বিস্তারিত খবরে। কর্তব্যরত চিকিৎসককে মারধর বিডিওর। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসককে মারধর বিডিওর। গভীর রাতে হাসপাতালে এসে চিকিৎসককে কলার ধরে মারধরের অভিযোগ। হবিবপুর থানায় অভিযোগ দায়ের আক্রান্ত চিকিৎসকের। মালদার বুলবুল চন্ডী আর.এন. রায় হাসপাতালের ঘটনা। জানা গিয়েছে, বেশি রাতে আচমকা অসুস্থতা অনুভব করেন বিডিওর স্ত্রী। রাত 3:45 নাগাদ তাকে হাসপাতালে নিয়ে আসেন বিডিও। কর্তব্যরত চিকিৎসক এবং নার্সিং কর্মী রোগীকে চিকিৎসার জন্য হাসপাতালের ভিতরে আনার কথা বলেন। এ নিয়েই বিবাদের সূত্রপাত। অভিযোগ, এই সময় মেজাজ হারিয়ে ডাক্তারকে মারধর ও শারীরিক নিগ্রহ করেন বিডিও। মারধরে আঙুলে চোট পেয়েছেন চিকিৎসক। পরে অবশ্য ঘণ্টাখানেক পর সুস্থ হয়ে বাড়িও ফিরে যান বিডিওর স্ত্রী। কিন্তু যেভাবে চিকিৎসক আর সরকারি আমলার বিবাদের ঘটনা, তা নিয়ে হইচই পড়েছে। রুরাল হসপিটাল, এখানে অ্যাকচুয়ালি নিরাপত্তা বলতে থানার তরফ থেকে হচ্ছে যে সিভিক ভলেন্টিয়ার থাকে এখানে, যারা এখানে থাকেন 24 ঘন্টায় থাকেন। সেই রকম ভাবে যদি কোনো অ্যাসল্টের কেস হয় সেক্ষেত্রে কিন্তু তারা পর্যাপ্ত নয়। সেক্ষেত্রে পুলিশের প্রশাসন থেকে আমি বলবো যে প্রত্যেকটা হসপিটালে, বিশেষ করে গ্রামীণ হসপিটালগুলো, ব্লকের, সেগুলোতে অন্ততপক্ষে পুলিশের একটা ক্যাম্প থাকাটা বাঞ্ছনীয় দরকার। দেখুন, এই ধরনের ঘটনা ঘটলে তাহলে তো আমরা চিকিৎসা পরিষেবা দিতে পারবো না। কারণ আমাদের এখানে ধরুন যে প্রতিনিয়ত পেশেন্টের আনাগোনা 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস চলে। সেক্ষেত্রে যদি আমরা নিজেদের ডক্টরদের বা নিজেদের সেফটি সিকিউরিটি ঠিকঠাক ইনশিওর করতে না পারি, তাহলে তো চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব না। এদিকে ঘটনা জানাজানি হতেই সাত সকালে হাসপাতালে হাজির হন হবিবপুরের বিএমওইচ বাবর আলী। কর্তব্যরত চিকিৎসক নার্সিং কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বৈঠক করে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরে রিপোর্ট পাঠানো হবে বলে জানিয়েছেন বিএমওইচ। এদিকে হবিবপুরের বিডিও অংশুমান দত্ত এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিতে রাজি হননি। আমি কর্মরত অন ডিউটি ছিলাম, মেডিকেল অফিসার। সেই সময় ঠিক 2:40-এর দিকে আমাদের হবিবপুর ব্লকের বিডিও সাহেব শ্রী অংশুমান দত্ত, উনি ওনার মিসেসকে নিয়ে আসেন শ্বাসকষ্ট নিয়ে। ইমার্জেন্সির জন্য আমাকে কর্মরত নার্সিং স্টাফ ডেকে পাঠায়। আমি সঙ্গে সঙ্গে আসি। আমি টয়লেটে গেছিলাম 2 মিনিটের জন্য, এবং আসার পরে আমি ইমার্জেন্সিতে ওখানে ওনাকে বলি যে আপনার মিসেসকে নিয়ে আসুন, আমি ভিতরে এক্সামিন করে ওনাকে তাহলে অক্সিজেনটা ভিতরে লাগাতে হবে। উনি শোনা মাত্রই খুবই ফিউরিয়াস হয়ে যান এবং আমার কলার ধরে আমাকে চর থাপ্পড় কিল মারেন। যখন আমি প্রতিবাদ জানাই এবং ওনাকে বলি যে আপনি এই ধরনের ব্যবহার করলে আমি কিন্তু আর চিকিৎসা করতে পারবো না, আপনি চিকিৎসাটা করে নিন, তখন উনি আবার ক্ষিপ্ত হয়ে যান। ক্ষিপ্ত হয়ে গিয়ে আমাকে আবার মারধর করেন, চর থাপ্পড় মারেন, এবং ধাক্কাধাক্কিতে আমার এই আঙুলের নখটা উঠে যায় এবং প্রচন্ড ব্লিডিং হয়। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো বাস পরিষেবা। অনির্দিষ্টকালের জন্য বন্ধ খানাকুলের বাস পরিষেবা। সমস্যায় সাধারণ মানুষজন। জানা গিয়েছে, আজ থেকে গণেশপুর ও গড়ের ঘাট থেকে আরামবাগ তারকেশ্বর রুটের সমস্ত বাস বন্ধ অনির্দিষ্টকালের জন্য। এই নিয়ে চরম দুর্ভোগে সাধারণ মানুষজন। খানাকুলের বিভিন্ন এলাকায় দেখা গেল মানুষজনকে রাস্তায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে। বাস না পেয়ে গন্তব্যে না গিয়ে অনেকে বাড়ি ফিরে যাচ্ছেন। এক পথযাত্রী বলেন, অবিলম্বে সাধারণ মানুষের সমস্যার কথা ভেবে বাস পরিষেবা চালু করা হোক এবং প্রশাসন এদিকে দৃষ্টিপাত করুক। এই প্রসঙ্গে বাস ড্রাইভারদের প্রশ্ন করা হলে তারা বলেন, গতকাল রামনগর এলাকায় একটি টোটোর সাথে আমাদের একটি বাসের ঝামেলা হয়। টোটোওয়ালা স্থানীয় হওয়ার কারণে আমাদের বাস চালককে ব্যাপকভাবে মারধর করা হয়। তারই প্রতিবাদে আমরা কর্মবিরতি পালন করছি। আমাদের মূল দাবি, বাস চালক বা বাস কর্মীদের গায়ে কোনোভাবে হাত দেওয়া যাবে না। তার জন্য কি হচ্ছে,
যে আমরা যতটা পারি চেষ্টা করে সচেতনভাবে যাওয়ার চেষ্টা করছি, অথচ দেখা যাচ্ছে যে একটা টোটো ওরা আনলিগালি একদিন গাড়ি চালানো শিখেছে, উল্টো পাল্টাভাবে ঢুকে পড়ছে, যার ফলে গতকাল রামনগর মোড়ে একটি টোটোর সাথে সংঘর্ষ হয়ে যায়। মানে টোটোটা অটোমেটিক ফট করে রাস্তা সাইড থেকে উঠে যাওয়ার জন্য লেগে যাওয়ার জন্যে সেই টোটো স্থানীয় লোক ছিল, ওনারা দলবল নিয়ে এসে আমাদের বাসের স্টাফের উপরে প্রচণ্ডভাবে মারধর অত্যাচার চালায়, যার জন্য আমরা বিক্ষিপ্ত যে এইভাবে দিনের পর দিন টোটোদের অত্যাচার এবং ওরা সমস্ত লোকাল প্যাসেঞ্জার বয়ে নিয়ে চলে যাচ্ছে। তাহলে আমাদের বাস যে পরিষেবা দিচ্ছি সেই ক্ষেত্রে যে কবে কে তারকেশ্বর কে আরামবাগ যাবে, চাপাডাঙ্গা যাবে, সেই 2-4টে প্যাসেঞ্জার নিয়ে যাতায়াত করলে কি আমাদের একটা রুজি রোজগার পূর্ণ হবে? হবে না তো। মালিকরা বলছে চালাতে পারিস চালাকে যা, নাহলে তোরা দাঁড় করে রেখে যা, আমাদের কিছু বলার নেই, আমরা কি করবো? মালিকরা বলছে। তাহলে আমরাও দেখছি এরকম বিনা পয়সা কাজ হলে আমাদের তো সংসার আছে, তাহলে আমরা ওই কাজ আর করবো না, এই মালিকদের গাড়ি বন্ধ রেখে দিয়ে আমরা অন্য বিকল্প মাঠে কাজ করি, লোকে জন খাটি, সেইভাবে খেটে আমাদের সংসার চালাতে হবে। কিচ্ছু উপায় নেই আমাদের, আমরা কি করবো? কোন রুটের বাসটা বন্ধ আছে? হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। বুদ্ধবাবুর স্মৃতি আগলে জল শহর। প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বৃহস্পতিবার সকাল 8:20 নাগাদ বাম জমানার শেষ মুখ্যমন্ত্রীর জীবনাবসান হয়। তিস্তা নদীর পাশের শহর জলপাইগুড়ি ছিল বুদ্ধবাবুর বড়ই প্রিয়। 1996 থেকে 2010 সাল পর্যন্ত তিনি বহুবার এসেছেন জলপাইগুড়িতে। মুখ্যমন্ত্রী হবার আগে উপমুখ্যমন্ত্রী এবং তথ্য সংস্কৃতি মন্ত্রী থাকাকালীন জলপাইগুড়ি শহরের বেশ কিছু প্রকল্পেরও শিলান্যাস করেন তিনি। তথ্য সংস্কৃতি বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী থাকাকালীন 1995 সালে শরজেন্দ্র দেব রায়কত সাংস্কৃতিক কলা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরবর্তীতে উপমুখ্যমন্ত্রী থাকাকালীন 1999 সালে জলপাইগুড়ির শরজেন্দ্র দেব রায়কত সাংস্কৃতিক কলা কেন্দ্রের উদ্বোধনও করেন তিনি। জলপাইগুড়ি শহরে এসে তিনি বহুবার রাত্রি যাপন করেছেন জলপাইগুড়ি সার্কিট হাউসে। লোকসভা নির্বাচনের আগে 2009 সালে ধূপগুড়ি রেগুলেটেড মার্কেটে শেষ সভা করেন বুদ্ধদেব ভট্টাচার্য। 2008 সালে এক ছাত্রের আঁকা বাম ঐক্যের ছবি বেশ পছন্দও করেছিলেন তিনি। সুকান্ত ভট্টাচার্যের বেশ কিছু কবিতার নাট্যরূপও দেন তিনি। ফিরে দেখা, স্বর্গের নিচে মহাবিশৃঙ্খলা তার লেখা কিছু উল্লেখযোগ্য বই। 2022 সালে পদ্মভূষণ লাভ করেও তা প্রত্যাখ্যান করেন তিনি। এই বিষয়ে নবেন্দু মল্লিক জানান, 2008 সালের 25শে ডিসেম্বর আমার আঁকা ছবি বাম ঐক্য বুদ্ধদেব ভট্টাচার্যের খুব পছন্দ হয়। তখন আমি অনেক ছোট, কিন্তু তার সেই স্মৃতি এখনো মনে পড়ে। তার প্রয়াণে আমি শোকাহত। মুখ্যমন্ত্রীর বিষয়, সেখানে অনেক প্রোটোকল, অনেক প্রশাসনিক বিষয়, প্রশাসনিকভাবে চেষ্টা করা হয়, দলগতভাবে চেষ্টা করা হয়, কিন্তু সেই বিষয়টা খুব একটা এগোয়নি। মুখ্যমন্ত্রী জলপাইগুড়ির সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে নিজেই উপযাজক হয়ে আমার বাড়িতে সরকারি গাড়ি পাঠিয়ে আমাকে নিয়ে আসেন এবং আমি দেখা করি। সেই অল্প 6 মিনিটের স্মৃতি তার সাথে আমার, যেখানে উনি জিজ্ঞাসা করছেন নাম, কোন স্কুলে পড়ি, কতদিন লেগেছে ছবি আঁকতে, এবং পরবর্তীকালে যখন আমি ওনাকে পায়ে হাত দিয়ে প্রণাম করছি ছবিটি তুলে দেওয়ার পর, উনি আমাকে বলছেন বেস্ট অফ লাক, জীবনে বড় হোক। এই যে কথাটা, এটা আমার কাছে আজও কানে ভাসছে। অপরদিকে সংস্কৃতি প্রেমী পার্থ ব্যানার্জি জানান, বুদ্ধদেব ভট্টাচার্য রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি একজন সংস্কৃতি প্রেমী মানুষ ছিলেন। তার কর্মব্যস্ততার মধ্যেও তাকে আমরা বহুবার দেখেছি পশ্চিমবঙ্গ সাহিত্য একাডেমি এবং বাংলা একাডেমিতে কবিতা পাঠ করতে। আমরা এক সাহিত্য প্রেমীকে হারালাম। রাজনৈতিক দিক উনি দীর্ঘদিন মুখ্যমন্ত্রিত্ব করেছেন, কিন্তু রাজনীতির বাইরেও, রাজ্য সামলানোর বাইরেও ওনার ভেতরে যে মানুষটা ছিল, মানুষ বুদ্ধদেব ভট্টাচার্য যিনি সাহিত্যিক এবং সংস্কৃতি মনস্ক ছিলেন, তাকে আমরা হারালাম। এবং তিনি শত কাজের ব্যস্ততার মধ্যেও তাকে আমরা পশ্চিমবঙ্গ সাহিত্য একাডেমি, বাংলা একাডেমিতে কবিতা পাঠ করতে দেখেছি, যেটা দেখে আমাদের ভালো লাগতো। আমরা ওনার রাজনীতিটা হয়তো করতাম না, কিন্তু ওনার এই যে সাহিত্যের প্রতি অনুরাগ এবং সাহিত্যের নতুন প্রজন্মের যে সাহিত্যকে আগ্রহ করার যে বিষয়টা, সেটা আমাদেরকে খুব টানত। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। পাম্পিং পরিষেবার উদ্বোধন 7 অগস্ট বিধাননগর পৌর নিগমের 8 নম্বর ওয়ার্ডের পৌরমাতা সুপর্ণা ঘোষপালের উদ্যোগে অর্জুনপুর পশ্চিম পাড়া এবং কৈখালী পুষ্পক নগরের স্থানীয় মানুষের সমস্যার কথা মাথায় রেখে দুটি জলের পাম্পের পরিষেবা চালু করা হলো। পাম্পিং পরিষেবার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগর পৌর নিগমের মহানাগরিক কৃষ্ণা চক্রবর্তী, রাজারহাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক অদিতি মুন্সি, বিধাননগর পৌর নিগমের জলসম্পদ দপ্তরের মেয়র পরিষদ সদস্য
তুলসী সিনহা রায় এবং 2 নম্বর বর্ডের চেয়ারম্যান প্রণয় কুমার রায় প্রমুখ। আজকে আমরা এই অঞ্চলকে আস্তে আস্তে করে সাজিয়ে তুলতে পারছি। আজকে ঠিক এই সময় দাঁড়িয়ে যখন সবাই সবার বক্তব্যের মধ্যে দিয়ে বেশ কিছু কথা তুলে ধরেছিলেন, যেরকম এখানে প্রণয় স্যার আছেন, সুপর্ণদি আছে, শুভেন্দু আছে, তারা প্রত্যেকেই আপনাদের কাছে কিছু কথা পৌঁছে দিচ্ছিল বারবার করে। এই প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর সুপর্ণা ঘোষপাল জানান, এই এলাকায় আগে জলের পাম্প ছিল, কিন্তু সেগুলো কাজ করছিল না। দীর্ঘদিন যাবৎ মানুষের পানীয় জলের সমস্যা হচ্ছিল। এই সমস্যা নিবারণের জন্যই 2টি পাম্প পরিষেবা চালু করা হলো। পরিকল্পনা ছিল মোটামুটি 4-5 মাস আগে থেকে পরিকল্পনা নেওয়া হয়েছিল। তো সেগুলো একটা প্রসেসিং এর মাধ্যমে এসেছে, টেন্ডার খুব চেষ্টা ছিল, কারণ 8 নম্বর ওয়ার্ডে জলের পানীয় জলের একটা সমস্যা ছিল এবং যে পাম্পগুলো ছিল সেগুলো সাফিসিয়েন্ট নয়। তো সেটা আমি বোর্ড মিটিংয়ে তুলেছিলাম এবং বিধাননগর পৌর নিগমের জল দপ্তরের মেয়র তুলসী সিনহা রায়, আমাদের মাননীয় আমাদের মেয়র সবাই এটা ঠিকভাবে এই সমস্যাটা যাতে সমাধান হয় সেটাই আজকে। দুটো পাম্প বসলো, একটা হচ্ছে পশ্চিম পাড়ায় আর একটাই বিধাননগর থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। আজ বিশ্ব আদিবাসী দিবস। 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে সালানপুর ব্লকের 5টি আদিবাসী নৃত্য কমিটির হাতে তুলে দেওয়া হলো বাদ্যযন্ত্র। এদিন সালানপুর বিডিও অফিস সংলগ্ন কমিউনিটি হলে সালানপুরের বিডিও দেবাঞ্জন বিশ্বাস, জয়েন্ট বিডিও শ্রেয়া নাগ, পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, সমাজসেবী ভোলা সিং এর উপস্থিতিতে আদিবাসী সম্প্রদায়ের 5টি নৃত্য কমিটির হাতে 1টি করে ধামসা, 2টি করে মাদল, 1টি করে বাঁশুরি এবং 1টি করে কাশি তুলে দেওয়া হয়। এদিন সালানপুর ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র জানান, বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো ব্লকের 5টি আদিবাসী নৃত্য পরিবেশন দলের হাতে বাদ্যযন্ত্র তুলে দেওয়া হয়। আজ বিশ্ব আদিবাসী দিবস, সেই উপলক্ষে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সালানপুর ব্লকে 5টি আদিবাসী টিমকে ধামসা, মাদল এবং বাঁশি এবং কাশি। সালানপুর থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। রাজ্য রাজনীতিতে নক্ষত্র পতন। ভারতের কমিউনিস্ট নেতা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য গতকাল বৃহস্পতিবার সকালে তার দক্ষিণ কলকাতার পাম এভিনিউর বাড়িতে পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। মৃত্যুর খবর পেয়ে তার বাসভবনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বহু রাজনৈতিক নেতা ও তার দলের শীর্ষ নেতারা। দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রমণজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। বাম রাজনীতিতে তিনি কার্যত আবেগেরও আরেক নাম। জ্যোতি বসুর পর বাংলার শাসনের হাল ধরেন বুদ্ধদেব ভট্টাচার্য। 2000 থেকে 2011 সাল পর্যন্ত তিনি বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন। 2011 ভোটে নির্বাচনী হার হয়। 1944 সালের 1 মার্চ তার জন্ম। কবি সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে বুদ্ধদেব ভট্টাচার্যের কাকা। বাবা নেপালচন্দ্র ভট্টাচার্য সারস্বত লাইব্রেরির দায়িত্বে ছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্য বাংলা নিয়ে সাম্মানিক স্নাতক হন প্রেসিডেন্সি কলেজ থেকে। তিনি 1966 সালে সিপিআইএম এ যোগদান করেন। এরপর 1968 সালে ডেমোক্রেটিক ইউথ ফেডারেশনের রাজ্য সম্পাদক নির্বাচিত হন। সিপিআইএম এর যুব শাখা, যা পরে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনে একীভূত হয়। আজ রাষ্ট্রীয় সম্মানের পর তার দেহ তুলে দেওয়া হবে একটি সরকারি মেডিকেল কলেজে। তিনি তার চোখ এবং দেহ দান করে গেছেন। তার স্ত্রী মীরা ভট্টাচার্য, সন্তান সুচেতন ভট্টাচার্য ও অগণিত ভক্তকে রেখে তিনি আজ তারাদের দেশে। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।